মানে আম, আমরা তো সবসময় একটা অভিযোগ করি, তাই না? কোন অভিযোগটা? এই যে সময় নেই, সারাদিন এত কাজ, কিন্তু দিনটা বড্ড ছোট। ও হ্যাঁ, এটা তো এখন সবারই কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ থেকে হাজার হাজার বছর আগেও মানুষের থেকেই একই অভিযোগ ছিল। তাই নাকি? হ্যাঁ, প্রাচীন ভারতের মানুষও ভাবত যে তাদের আয়ু কমে যাচ্ছে, আর এত এত জ্ঞান অর্জন করার মতো সময় তাদের হাতে নেই। বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা। আর ঠিক এই কারণেই আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা প্রাচীন গ্রন্থ নিয়ে কথা বলছি, যার পেছনের গল্পটা ভীষণ আধুনিক। বইটির নাম অষ্টাঙ্গ হৃদয়ম। আচ্ছা। এর যিনি রচয়িতা, আচার্য বাগভট, তিনি দেখলেন যে মহর্ষি চরকের লেখা চরক সংহিতা বা মহর্ষি সুশ্রুতের সুশ্রুত সংহিতার মতো বিশাল আকার মেডিকেল টেক্সট পড়ার বা মনে রাখার মতো সময় আর মানুষের নেই। রাইট, সেগুলো তো বিশাল বড় বড় গ্রন্থ। একদম। তাই তিনি ওই বিশাল শাস্ত্রগুলোর নির্যাস নিয়ে তৈরি করলেন এই বইটি। এর প্রথম অধ্যায়ের নাম আয়ুষ্কামীয় অধ্যায়, যার সোজা অর্থ হল দীর্ঘ জীবনের অন্বেষণ। আমাদের কাছে এই বইটির ইংরেজি অনুবাদের কিছু নির্দিষ্ট সোর্স রয়েছে, আর আমাদের আজকের লক্ষ্য হল আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা কিভাবে একটি সুস্থ ও দীর্ঘ জীবন পেতে পারি তার একটা রূপরেখা খুঁজে বের করা। দারুণ একটা বিষয়। আর এই যে দীর্ঘ জীবনের অন্বেষণের কথা বললেন, এটা কিন্তু শুধু বেশি দিন বাঁচার জন্য নয়। আচ্ছা, তাহলে? এর পেছনে একটা খুব পরিষ্কার দর্শন আছে। প্রাচীন ভারতীয় চিন্তাধারায় মানব জীবনের 4টি মূল লক্ষ্যের কথা বলা হয়েছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। শুনেছি এগুলো। হ্যাঁ, তো কেউ যদি সৎ পথে চলতে চায়, সম্পদ উপার্জন করতে চায়, নিজের ইচ্ছাগুলো পূরণ করতে চায় বা আধ্যাত্মিক মুক্তি চায়, সবকিছুর জন্যই একটা বেসলাইন বা প্রাথমিক শর্ত দরকার। আর সেই বেসলাইনটা হলো একটা সুস্থ শরীর, তাই তো? একদম ঠিক। বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ না পারবে সম্পদ অর্জন করতে, না পারবে ধ্যানে বসতে। তাই আয়ুর্বেদ কোনো বিচ্ছিন্ন চিকিৎসা শাস্ত্র নয়, এটা আসলে জীবনের লক্ষ্য পূরণের একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল গাইডবুক। বুঝতে পারেছি। আর এই গাইডবুকটা শুরুই হচ্ছে জীবন বা আয়ু কাকে বলে তার একটা দারুণ সংজ্ঞা দিয়ে। আচ্ছা। আমরা তো সাধারণত ভাবি জীবন মানে একটা শরীর যেটা শ্বাস নিচ্ছে আর চলছে। সেটাই তো স্বাভাবিক ভাবনা। কিন্তু সূত্র বলছে শুধু শরীর থাকলেই তাকে জীবন বলা যাবে না। জীবন হল শরীর, ইন্দ্রিয়, মন, যাকে এখানে সপ্ত বলা হয়েছে, এবং আত্মা, এই 4টির সম্মিলিত রূপ। এই 4টে একসাথে থাকলে তবেই সেটা আয়ু। রাইট। আমি এটা পড়ার সময় একটা উপমা ভাবছিলাম। ধরুন একটা স্মার্টফোন, এর বাইরের বডি বা হার্ডওয়্যারটা হলো আমাদের শরীর। হ্যাঁ। এর ক্যামেরা, মাইক্রোফোন বা সেন্সরগুলো হলো আমাদের ইন্দ্রিয়। বাহ, দারুণ উপমা তো। ভেতরের প্রসেসরটা হলো আমাদের মন, যা সারাক্ষণ ডেটা প্রসেস করছে, আর ব্যাটারি বা মূল পাওয়ার সোর্স হলো আত্মা। এই উপমাটা ধরে এগোলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হয়, কারণ এই 4টে জিনিসের যে কোনো একটা যদি কাজ করা বন্ধ করে দেয়, স্মার্টফোনটা কিন্তু আর কোনো কাজে আসবে না। একদম তাই। ব্যাটারি ছাড়া যেমন প্রসেসর অকেজো, ঠিক তেমনি আত্মা বা মন ছাড়া শরীর শুধু একটা জড়বস্তু। আর এই যে আপনি হার্ডওয়্যার আর সেন্সরগুলোর কথা বললেন, প্রাচীন চিকিৎসকরা এই পুরো জটিল মেকানিজমটাকে সারাই করার জন্য চিকিৎসা বিজ্ঞানকে 8টা আলাদা শাখায় ভাগ করেছিলেন। হ্যাঁ, আর এই 8টি শাখাকেই বলা হয় অষ্টাঙ্গ। ঠিক। এই 8টি শাখার তালিকাটা পড়ার সময়ে আমি বেশ চমকে গেছি। কারণ কায়ে চিকিৎসা মানে জেনারেল মেডিসিন, এটা বোঝা যায়। কিন্তু বালা চিকিৎসা বা পিডিয়াট্রিক্স, ঊর্ধ্বাঙ্গ বা ইএনটি মানে কান্নাক গলার চিকিৎসা, এমনকি শল্য অর্থাৎ সার্জারির মতো আলাদা স্পেশালাইজেশন সেই আমলেও ছিল। হ্যাঁ, আর এটাই এই শাস্ত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক। মহর্ষি চরক যেমন কায় চিকিৎসায় জোর দিয়েছিলেন, মহর্ষি সুশ্রুত জোর দিয়েছিলেন সার্জারিতে। বাগভট এগুলো সব একীভূত করেছেন। সবচেয়ে অদ্ভুত লেগেছে গ্রহ চিকিৎসা নামটা শুনে। এর ইংরেজি করা হয়েছে ডেমোনোলজি, মানে ভূতপ্রেত তাড়ানোর বিদ্যা। এটা কি কোনো কুসংস্কারের অংশ? বাইরের আবরণটা দেখলে কুসংস্কার মনে হতে পারে, কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝবেন এটাই ছিল প্রাচীনকালের সাইকিয়াট্রি বা মনোবিজ্ঞান। ও আচ্ছা, সাইকিয়াট্রি। হ্যাঁ, কারণ সেই যুগে যখন কোনো মানুষ সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার বা মারাত্মক মানসিক ট্রমায় ভুগতেন,
তখন তার অস্বাভাবিক আচরণ দেখে সাধারণ মানুষের মনে হতো তাকে কোনো গ্রহ বা অশুভ আত্মা ভর করেছে। কারণ তখনও তো নিউরোলজির আধুনিক ধারণাগুলো তৈরি হয়নি। একদমই তাই। কিন্তু চিকিৎসার পদ্ধতিটা খেয়াল করলে দেখবেন সেখানে রোগীকে শান্ত করা, তাকে মানসিক সাপোর্ট দেওয়া বা তার ভেতরের সত্ত্ব বা মনকে ব্যালেন্স করার উপরই জোর দেওয়া হতো। রাইট। আর সব রোগের জন্য সার্জারিও লাগে না, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার। বুঝতে পেরেছি। আচ্ছা, যদি আমরা ওই স্মার্টফোনের উপমাতেই ফিরে যাই, হার্ডওয়্যার আর সেন্সরগুলোর রক্ষণাবেক্ষণের জন্য এই ৮টা ডিপার্টমেন্ট তো পাওয়া গেল, কিন্তু এই পুরো ফোনটাকে চালায় কে? মানে এর অপারেটিং সিস্টেমটা কি? সূত্র বলছে শরীরের এই অপারেটিং সিস্টেম হল ৩টি মূল বায়োলজিক্যাল ফোর্স, যাকে বলা হয় ত্রিদোষ: বাত, পিত্ত এবং কফ। একদম ঠিক। এই ৩টি দোষ ভারসাম্য অবস্থায় থাকলে শরীর সুস্থ থাকে, আর ব্যালেন্স হারালেই রোগ হয়। কিন্তু এই দোষগুলো আসলে কি কাজ করে? মানে এগুলো তো খুব পরিচিত শব্দ। শব্দগুলো পরিচিত হলেও বাত, পিত্ত আর কফ এগুলো কোনো ম্যাজিক্যাল টার্ম নয়। এগুলো আসলে শরীরের বিভিন্ন ফাংশনের একটা ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে? থেকে শুরু করে রক্ত চলাচল, নার্ভের সিগন্যাল যাওয়া বা খাবার নিচে নামানো সবকিছু বাতের নিয়ন্ত্রণে। ওহ আচ্ছা। আর পিত্ত? পিত্ত হল ফায়ার বা আগুন। এটি মূলত মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ আর হজম শক্তির জন্য দায়ী। তার মানে কফ হলো? কফ হল স্ট্রাকচার বা গঠন, শরীরের পেশি, হাড়, বিভিন্ন জয়েন্টের যে লুব্রিকেশন বা তরল থাকে, এগুলো কফের কাজ। কিন্তু এর সবচেয়ে মজার দিকটা হলো সময়ের সাথে এই দোষগুলোর একটা অদ্ভুত সম্পর্ক আছে। রাইট। সূত্র বলছে বয়স, দিনরাত এবং খাবার হজমের চক্রের ওপর নির্ভর করে এই দোষগুলোর ওঠানামা হয়। যেমন ছোটবেলায় শরীরে কফ প্রধান থাকে, আবার সকালে এবং খাবার খাওয়ার ঠিক শুরুর দিকেও কফ বেশি থাকে। এরপর জীবনের মাঝপথে, দিনের মাঝখানে এবং হজমের মাঝামাঝি সময়ে পিত্তপ্রধান হয়, আর একদম বৃদ্ধ বয়সে, রাতের শেষের দিকে এবং খাবার হজম হয়ে যাওয়ার পর বাত প্রধান হয়ে ওঠে। এর পেছনের লজিকটা কি? লজিকটা খুব সহজ, যদি প্রকৃতির নিয়মের সাথে মিলিয়ে দেখেন। ছোটবেলায় একটা শিশুর শরীর কি করে? সে বাড়ে, তার পেশি ও হাড় গঠিত হয়। যেহেতু কফ হল গঠন ও স্থায়িত্বের প্রতীক, তাই শৈশবে কফ বেশি থাকে। আচ্ছা। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরে একটা ভারী ভাব থাকে, এটাও কফের লক্ষণ। এরপর দিনের বেলায় যখন সূর্য ঠিক মাথার ওপর, তখন প্রকৃতির তাপ সবচেয়ে বেশি। ঠিক একইভাবে আমাদের শরীরের ভেতরেও তখন পিত্ত বা আগুন সবচেয়ে বেশি জ্বলে। ও, এই কারণেই দুপুরে আমাদের হজম শক্তি সবচেয়ে তীক্ষ্ণ থাকে। একদম তাই। আর বৃদ্ধ বয়সে মানুষের শরীর শুকিয়ে যেতে থাকে, অস্থিসন্ধি বা জয়েন্টগুলো রুক্ষ হয়ে যায়। বাতের মূল বৈশিষ্ট্যই হল রুক্ষতা এবং অস্থিরতা, তাই বয়সের শেষে বাতের আধিপত্য বাড়ে। এই জায়গাটাতেই আমার একটা বড় খটকা লাগছে। কি রকম? আমি যদি সূত্রগুলো ঠিকভাবে বুঝে থাকি, আয়ুর্বেদ বলছে জন্মের মুহূর্তেই একজন মানুষের দেহ প্রকৃতি বা বডি কনস্টিটিউশন তৈরি হয়ে যায়। মানে কারো জন্মগতভাবেই শরীরে বাত বেশি, কারো পিত্ত বেশি, আবার কারো কফ বেশি, কেউ আবার মিশ্র প্রকৃতির হয়। হ্যাঁ, ঠিক তাই। 7 ধরনের দেহ প্রকৃতি হয়। এখন যার জন্মগত প্রকৃতিতে বাত বেশি, সূত্র অনুযায়ী তার হজম শক্তি হবে অনিয়মিত। যার পিত্ত বেশি, তার হজম শক্তি হবে তীক্ষ্ণ, আর যার কফ বেশি, তার হজম হবে খুব ধীর। তার মানে কি মানুষ জন্ম থেকেই একটা নির্দিষ্ট শারীরিক সমস্যা নিয়ে বাঁচতে বাধ্য? এটা তো অনেকটা জেনেটিক লটারিতে হেরে যাওয়ার মতো ব্যাপার। মানে কফ প্রকৃতি নিয়ে জন্মালে কি সারা জীবন বদহজম নিয়েই ভুগতে হবে? না না, ব্যাপারটা এতটাও নিরাশাজনক নয়। আয়ুর্বেদ কাউকে ভাগ্যের হাতে ছেড়ে দেয় না, বরং নিজের শরীর সম্পর্কে সচেতন করে। আচ্ছা, কিভাবে? প্রকৃতি মানে এই নয় যে কেউ কোনো রোগের বীজ নিয়ে জন্মেছে। প্রকৃতি হল শরীরের বেস লাইন। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। ধরুন, বাতের বৈশিষ্ট্য হল রুক্ষ, লঘু মানে হালকা এবং শীতল। পিত্তের বৈশিষ্ট্য হল উষ্ণ এবং তীক্ষ্ণ, আর কফের বৈশিষ্ট্য হল স্নিগ্ধ মানে তৈলাক্ত এবং গুরু বা ভারী। এখন কারো প্রকৃতি যদি কফ হয়, তার মানে তার শরীরের স্বাভাবিক প্রবণতা হল ভারী এবং ধীর হওয়া। রাইট। সে যদি রোজ প্রচুর মিষ্টি, ভারী বা ঠান্ডা খাবার খায়, যেগুলোর গুণও কফের মতোই, তাহলে কফ আরও বেড়ে গিয়ে রোগ তৈরি করবে। ও আচ্ছা, মানে লাইক কিওরস লাইক, না লাইক
increases like. একদম। কিন্তু সে যদি জেনে যায় যে তার কফ প্রকৃতি, তখন সে খাদ্যাভ্যাসে এমন জিনিস রাখবে যা উষ্ণ বা হালকা। অর্থাৎ নিজের প্রকৃতি জেনে তার ঠিক বিপরীত গুণের খাবার ও জীবনযাপন দিয়ে তাকে ব্যালেন্সে রাখাটাই হলো আয়ুর্বেদের আসল উদ্দেশ্য। জেনেটিক টেন্ডেন্সি বদলানো যাবে না, কিন্তু সঠিক ইনপুট দিয়ে তাকে চমৎকারভাবে নিয়ন্ত্রণ করা যাবে। দারুণ। তার মানে আমি আমার হার্ডওয়্যারের ডিফল্ট সেটিংসটা জেনে নিয়েছি, এবার সেই অনুযায়ী বাইরের ইনপুটগুলো অ্যাডজাস্ট করব। কিন্তু এই ব্যালেন্সটা নষ্ট হয় কেন? ভালো প্রশ্ন। সূত্র বলছে রোগ সৃষ্টির বা এই দোষগুলো ভারসাম্য হারানোর পেছনে প্রধান 3টি কারণ বা হেতু আছে: সময় বা কাল, ইন্দ্রিয়ের ব্যবহার বা অর্থ, এবং কর্ম বা কাজ। রাইট। আর এই 3টিরই আবার 3 ধরনের অবস্থা হতে পারে: হীনযোগ মানে খুব কম ব্যবহার, মিথ্যাযোগ মানে ভুল ব্যবহার, এবং অতিযোগ মানে অতিরিক্ত ব্যবহার। হ্যাঁ, আর এর সাথে যুক্ত হয় খাদ্যের 6টি স্বাদ: মধুর, অম্ল মানে টক, লবণ, তিক্ত বা তেতো, কটু মানে ঝাল, এবং কষাই। এই স্বাদের বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। ভীষণ ইন্টারেস্টিং। আমরা যা খাই তার সরাসরি প্রভাব পড়ে দোষগুলোর ওপর। যেমন ধরুন মিষ্টি স্বাদ। মিষ্টি খাবার মূলত মাটি আর জল দিয়ে তৈরি। কফ দোষও তৈরি মাটি আর জল দিয়ে। তাই মিষ্টি খেলে শরীরে কফ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আচ্ছা। অন্যদিকে ঝাল বা কটু স্বাদ তৈরি হয় মূলত আগুন আর বাতাস দিয়ে। তাই ঝাল খেলে শরীরের ভেতরে পিত্ত বা আগুন বাড়ে আর কফ কমে যায়। আমরা রোজ কি খাচ্ছি সেটা শুধু ক্যালোরি নয়, সেটা আসলে আমাদের ভেতরের রসায়নকে পরিবর্তন করার একটা সিগন্যাল। এই ইনপুটের জায়গাতে আমি ইন্দ্রিয়ের ব্যবহার বা অর্থের অংশটাই নিয়ে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই, বলুন। সূত্র বলছে চোখের ক্ষেত্রে খুব উজ্জ্বল আলো দেখা হলো অতিযোগ বা অতিরিক্ত ব্যবহার, আর খুব কর্কশ বা অস্বস্তিকর শব্দ শোনা হলো মিথ্যাযোগ বা ভুল ব্যবহার। এই দুটোই নাকি রোগের কারণ। আমি এটা পড়ার পর থেকে ভাবছি, এটা তো আমাদের আধুনিক শহরের জীবনের আক্ষরিক বর্ণনা। আমরা সারাদিন ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। চোখের অতিযোগ, রাস্তায় বেরোলেই ট্রাফিকের তীব্র হর্ন বা কানে হেডফোন গুজে রাখা, কানের মিথ্যায়োগ বা অতিযোগ। একদম ঠিক ধরেছেন। আমরা কি তাহলে প্রতিদিন আমাদের চারপাশের এই পরিবেশ দিয়ে নিজেদের অসুস্থ করে তুলছি? একদম তাই। আর এটা আধুনিক যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আয়ুর্বেদে রোগ মূলত 2 ধরনের বলা হয়েছে: নিজ এবং আগন্তুজ। নিজ আর আগন্তুজ? হ্যাঁ, নিজ রোগ হলো সেইগুলো যেগুলো আমাদের ভেতরের দোষের ব্যালেন্স নষ্ট হওয়ার ফলে হয়। যেমন ধরুন ভুল ডায়েট বা ভুল ঘুমের সাইকেল। আর আগন্তুজ হলো বাইরের কোনো আঘাত, অ্যাক্সিডেন্ট বা পরিবেশের কারণে হওয়া রোগ। বুঝতে পেরেছি। আমরা যখন অতিরিক্ত আলো দেখি বা তীব্র শব্দ শুনি, তখন স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম ওভারলোডেড হয়ে যায়। আর আমরা আগেই জেনেছি শরীরের যাবতীয় মুভমেন্ট এবং নার্ভ সিগন্যাল নিয়ন্ত্রণ করে বাত। ও রাইট, বাত দোষ। মনের 2টো দোষ আছে, রজ এবং তম। রজ আর তম, এগুলো একটু খুলে বলবেন? রজ মানে হলো অতিরিক্ত চঞ্চলতা, অস্থিরতা বা অ্যাগ্রেশন, আর তম হলো চরম অলসতা, হতাশা বা ইগনোরেন্স। যখন চারিপাশের এই তীব্র আওয়াজ আর তথ্যের বন্যা আমাদের মস্তিষ্কে ঢোকে, তখন আমাদের মন রজ দোষে দুষ্ট হয়। মানে আমরা ফোকাস করতে পারি না? একদম, সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকে। শরীর এবং মন একে অপরের সাথে এমনভাবে যুক্ত যে মনের অস্থিরতা শেষ পর্যন্ত শরীরে আলসার বা প্রেশারের মতো রোগ হিসেবেই প্রকাশ পায়। তাহলে উপায় কি? আমরা তো সব কারণগুলো দেখলাম: ভুল খাবার, ভুল আবহাওয়া, অতিরিক্ত স্ক্রিন টাইম, মানসিক অস্থিরতা। এই সব কিছুর ফলে যখন সিস্টেম ক্র্যাশ করে, মানে রোগ হয়ে যায়, তখন চিকিৎসার উপায় কি বলা হয়েছে? সূত্র অনুযায়ী চিকিৎসার জন্য 4টে অঙ্গ বা স্তম্ভের কথা বলা হয়েছে, যাকে পাদচতুষ্টয় বলা হয়। রাইট। চিকিৎসক, ওষুধ, পরিচারক মানে নার্স বা অ্যাটেন্ডেন্ট, এবং স্বয়ং রোগী। প্রত্যেকের 4টে করে নির্দিষ্ট গুণ থাকতে হবে বলা হয়েছে। যেমন চিকিৎসকের তাত্ত্বিক জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা দুটোই থাকতে হবে, ওষুধ হতে হবে বহুমুখী, পরিচারককে হতে হবে বুদ্ধিমান এবং স্নেহশীল। কিন্তু আমি সবচেয়ে ধাক্কা খেয়েছি রোগীর গুণাবলী পড়ে। কেন? সেখানে স্পষ্ট বলা হয়েছে রোগীকে বিত্তবান বা ধনী হতে হবে, এছাড়া তাকে চিকিৎসকের বাধ্য হতে হবে, তার ভালো স্মৃতিশক্তি থাকতে হবে এবং মানসিকভাবে অত্যন্ত দৃঢ় বা সত্যবান হতে হবে। আচ্ছা। দাঁড়ান, রোগীকে ধনী হতে হবে কেন?
1000 বছর আগের একটা আধ্যাত্মিক এবং বিজ্ঞানসম্মত গ্রন্থে এমন একটা কথা লেখা আছে, এটা কি একটু বৈষম্যমূলক শোনাচ্ছে না? আজকের দিনে বসে শুনলে এটা রূঢ় এবং বৈষম্যমূলক মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু প্রাচীনকালের বাস্তবতার কথা একটু ভাবলে বিষয়টা পরিষ্কার হবে। কিরকম? তখন তো আর মোড়ে মোড়ে ফার্মেসি ছিল না। ভালো মানের ভেষজ বা ওষুধ জোগাড় করা, একজন দক্ষ চিকিৎসককে পারিশ্রমিক দেওয়া এবং চিকিৎসার পুরো সময়টায় একজন পরিচারক রাখার জন্য যথেষ্ট সম্পদের প্রয়োজন হতো। ও আচ্ছা। যার সেই সামর্থ্য নেই তার পক্ষে পুরো কোর্স কমপ্লিট করা প্রায় অসম্ভব ছিল। এটা কোনো নৈতিক বিচার নয়, এটা ছিল চিকিৎসার লজিস্টিক্যাল রিয়ালিটি। বুঝতে পারলাম। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হল রোগীর বাকি দুটো গুণ, স্মৃতিশক্তি এবং মানসিক দৃঢ়তা বা সত্যবান হওয়া। হ্যাঁ, স্মৃতিশক্তি কেন লাগবে? চিকিৎসা তো করবেন ডাক্তার। কারণ তখন তো এমআরআই, সিটি স্ক্যান বা ব্লাড টেস্টের রিপোর্ট ছিল না। রোগীর নিজের কথাই ছিল ডায়াগনোসিসের একমাত্র উপায়। কবে থেকে ব্যথা শুরু হয়েছে, কোন খাবার খেলে ব্যথা বাড়ে, সকালে না রাতে কষ্ট বেশি হয়, এই পুরো হিস্ট্রিটা নিখুঁতভাবে ডাক্তারকে বলতে হলে রোগীর প্রখর স্মৃতিশক্তি থাকা বাধ্যতামূলক। রাইট। রোগী ভুল তথ্য দিলে তো পুরো চিকিৎসাই ভুল দিকে এগোবে। একদম তাই। আর মানসিকভাবে দৃঢ় হওয়ার বিষয়টা আসে চিকিৎসার পদ্ধতির কারণে। আয়ুর্বেদে মূলত দু ধরনের চিকিৎসার কথা বলা হয়েছে, শোধন এবং শমন। শোধন আর শমন? হ্যাঁ, শমন মানে হল দোষগুলো যেখানে আছে সেখানেই নির্দিষ্ট ডায়েট বা ওষুধ দিয়ে তাদের দাবিয়ে রাখা বা প্যাসিফাই করা, কিন্তু এতে পরে আবার রোগ ফিরে আসার চান্স থাকে। আর শোধন মানে কি? পুরো সিস্টেম ক্লিন করা? ঠিক। শোধন মানে হল শরীর থেকে বিষাক্ত পদার্থ বা বিকৃত দোষগুলোকে একেবারে মূল থেকে উপড়ে বের করে দেওয়া। পঞ্চকর্মের নাম হয়তো শুনেছেন। হ্যাঁ, শুনেছি। সেখানে বমন মানে বমি করানো বা বিরোচনের মতো প্রক্রিয়ার মাধ্যমে শরীর পরিষ্কার করা হয়। এই প্রক্রিয়াগুলো শারীরিকভাবে ভীষণ কষ্টদায়ক হতে পারে। উফ, হ্যাঁ। একজন মানসিকভাবে দুর্বল মানুষ মাঝপথেই হাল ছেড়ে দিয়ে বলতে পারেন যে আমার চিকিৎসা লাগবে না, আমি এমনিই ঠিক আছি। তাই রোগীকে সত্যবান বা মানসিকভাবে ভীষণ শক্ত হতে হয়। বুঝতে পারলাম। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, সবচেয়ে দামি ওষুধ আর দারুণ নার্স থাকলেও রোগী নিজে যদি মেন্টালি স্ট্রং না হয় এবং নিজের রোগের ইতিহাস ঠিকমতো জানাতে না পারে, তাহলে ওই 3টে স্তম্ভ কোনো কাজেই আসবে না। একদম সঠিক। চিকিৎসকই প্রধান, কিন্তু রোগীর ইচ্ছা না থাকলে চিকিৎসকও সফল হতে পারেন না। চমৎকার লজিক। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা আসলে কি পেলাম? আমরা দেখলাম যে 1000 বছর আগে আচার্য বাগভট একটা স্মার্টফোনের মতন আমাদের শরীর, মন, ইন্দ্রিয় আর আত্মার একটা নিখুঁত ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছিলেন। বাত, পিত্ত আর কফ, এই 3টে বায়োলজিক্যাল ফোর্সের ভারসাম্যই হলো আমাদের অপারেটিং সিস্টেম। আর আমরা প্রতিদিন কি খাচ্ছি, কোন ঋতুতে কেমনভাবে চলছি আর আমাদের ইন্দ্রিয়গুলোকে কিভাবে ব্যবহার করছি, তার উপর নির্ভর করে এই সিস্টেমটা ঠিকঠাক চলবে নাকি ক্র্যাশ করবে। হ্যাঁ, আর এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই, একটা সুস্থ, দীর্ঘ আর অর্থবহ জীবন। একদম। এই শাস্ত্র আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির থেকে আলাদা কিছু নই। প্রকৃতির বাইরে যে রোদ, ঝড়, বৃষ্টি হচ্ছে, আমাদের ভেতরেও ঠিক সেই একই আগুন, বাতাস আর জলের খেলা চলছে। প্রকৃতির নিয়মকে অস্বীকার করে নিজের বেস লাইনকে না বুঝে চললেই রোগের শুরু হয়। ঠিক। আর এখানেই আমরা একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন রাখতে চাই। আমরা যদি একটু ভেবে দেখি, শুরুর দিকে আমরা বলেছিলাম মানুষের হাতে সময় কম ছিল বলেই বাগভট এই সংক্ষিপ্ত রূপ তৈরি করেছিলেন। আর সূত্র আমাদের পরিষ্কার সতর্ক করে দিয়েছে যে ইন্দ্রিয়ের অতিরিক্ত ব্যবহার বা অতিযোগ এবং ভুল কাজ বা মিথ্যায়োগ রোগের অন্যতম প্রধান কারণ। রাইট। তো আজকের এই ডিজিটাল দুনিয়ায় আমরা কি করছি? আমরা ঘন্টার পর ঘন্টা নীল আলো ছড়ানো স্ক্রিনে চোখ আটকে রাখছি, হেডফোনের তীব্র আওয়াজে চারপাশের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখছি। হ্যাঁ, সারাক্ষণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মস্তিষ্কে অপ্রয়োজনীয় তথ্যের বন্যা বইয়ে দিচ্ছি। ঠিক তাই। আমাদের চোখ, কান, মন সব কিছু সারাক্ষণ একটা ভয়ঙ্কর অতিযোগের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হল, 1000 বছর আগের ওই প্রাচীন জ্ঞান কি আজকের এই আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনযাত্রার প্রতি একটা নীরব সতর্কবার্তা নয়? খুব জরুরি একটা প্রশ্ন। আমরা কি আধুনিকতার নামে
নিজেদের অজান্তেই প্রতিদিন একটু একটু করে আমাদের দীর্ঘায়ুর সম্ভাবনাকে শেষ করে দিচ্ছি না? এই প্রশ্নটিই আজ ভাবনার জগতে ছেড়ে দিলাম।